গুড আফটারনুন। আমরা সিম্পলভাবে আজকে সবথেকে ইজি এবং সবথেকে তাড়াতাড়ি আমাদের যে এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস আছে ওটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তো আমাদের এই সিলেবাসে অনেকগুলোই আমাদের দেখতে পাচ্ছি এখানে রয়েছে চ্যাপ্টার, যার মধ্যে থেকে আমরা চেষ্টা করব যে প্রথম তাড়াতাড়িভাবেই যে ছোটো চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো শেষ করার এবং বড়ো চ্যাপ্টারগুলো একটু লেন্দিভাবে বোঝার। তো এটা 2016রই যেটা সিলেবাস, সেই সিলেবাসটা আমি আমার যে গ্রুপ আছে সেখানেও দিয়ে দেবো। তো সবাইকে একটা আশা রাখি যে সবাই যাতে এটা বিনামূল্যে পাচ্ছ তোমরা, তো এটাকে সদ্ব্যবহার করো এবং তার সঙ্গে সঙ্গেই তোমরা এটাকে সবার সাথে শেয়ার করো এবং শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাদেরকে যেন বুঝতে সুবিধা হচ্ছে, কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্টেও তারা তোমরা করো, তবেই আমি আরও ভালোভাবে এগুলো এক্সপ্লেন করার সুযোগ পাবো। তো আমাদের আজকে যেটা প্রাথমিকভাবে শুরু করব সেটা হচ্ছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তো রেস্ট অ্যান্ড মোশন, রেফারেন্স ফ্রেম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, কাইনেমেটিক্যাল ইকুয়েশন ইন 1, 2 অ্যান্ড 3 ডাইমেনশন, এলিমেন্টারি প্রবলেমস, এগুলো আজকে নিয়ে আলোচনা করব। এরপর আমরা পরবর্তীকালে নিউটনস লজ অফ মোশন, এছাড়া ইনার্সিয়া, ফোর্স, এগুলোতে যাব। তো আমি প্রাথমিকভাবে আজকে এটা পড়াবো সেটা হচ্ছে যে রেস্ট অ্যান্ড মোশন। আমাদের প্রথম চ্যাপ্টার আমাদের রেস্ট অ্যান্ড মোশন। তো রেস্ট অ্যান্ড মোশন আপনারা আশা করি সকলেই মোটামুটি ঠিকঠাক জানেন যে হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন। ঠিক আছে, রেস্ট অ্যান্ড মোশন। আচ্ছা, তো এই যে রেস্ট অ্যান্ড মোশন, তো এই রেস্ট অ্যান্ড মোশনের স্থিতি বা গতি হচ্ছে বাংলা স্থিতি। তাহলে আমরা আজকে স্থিতি নিয়ে আলোচনাটা প্রথমে করি। স্থিতি কী হচ্ছে, যদি সময় অতিবাহিত হলেও যদি কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে বস্তুটিকে স্থিতিশীল বস্তু এবং এর অবস্থাটিকে স্থিতি বলা হয়। যেমন ধরে নেন আপনি পৃথিবীতে যে কোনো একটা জায়গায় একটা একটা মাঠে একটা বল রেখে দিয়ে চলে এসেছেন, যদি ওই বলটাতে অন্য কেউ এসে সেটাতে আঘাত না করে, সেটা যদি হাওয়া না দেয়, কিছু না হয়, তাহলে কি হবে, সেই বলটা তাহলে আমি ধরে নেব রেস্ট আছে। রেস্টে আছে মানে হচ্ছে স্থিতি অবস্থায় আছে, সেটি সরবেও না, তার পদার্থের কোনো অবস্থার পরিবর্তন ঘটবে না। আবার যদি ধরে নিই আমি সেই পদার্থটিকে আমি একটা জোরে একটা লাথ মারলাম, ঠিক আছে, জোরে একটা লাথ মারলাম, তাহলে কি হবে, এটা একটা বোতল হচ্ছে বা এটা একটা পাথর, তাহলে কি হবে, সেটা একটা আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে এটাকে ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা একটা গতিপ্রাপ্ত হবে, এবং গতিপ্রাপ্ত হওয়া মানে এটা সমবেগে যদি যায় তাহলে এটার গতি হবে ভি। যদি এটা অ্যাক্সিলারেট হয় তাহলে হবে কি এ, অ্যাক্সিলারেশন ঘটবে, ঠিক আছে, এবং কিছু দূর গিয়ে এই বস্তুটি তারপর পড়ে যাবে এবং সেটি আবার রেস্ট করবে। তো এইটাই হচ্ছে স্থিতি এবং গতি। তো আমরা আজকে যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে এটা হচ্ছে কথা। তো আশা করি এই ক্লাসের পরে আমি আমার এই যে নোটসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। তো প্রথমেই আমি যেগুলো আমি ফর্মুলা লিখবো সেগুলো আমি আপনাদেরকে ফর্মুলা আকারে দেবো, বাকি এমনি আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটিকে শেষ করার চেষ্টা করব। তাহলে কি হবে, যদি পুরো ক্লাস কমপ্লিট করার পর যদি আমি যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাই, তাহলেই আমার মনে হয় যে সবথেকে বেশি সাকসেস হবে আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, এবার স্থিতি এবং গতি বুঝলাম, তো তারপর আমাদের বুঝে নিতে হবে হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তাহলে প্রথমে পড়লাম হচ্ছে স্থিতি, প্রথমে পড়তে হবে হচ্ছে স্থিতি, স্থিতি কী জিনিস। দ্বিতীয় পড়তে হবে হচ্ছে গতি কী জিনিস। তারপরে পড়তে হবে কি নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র। আচ্ছা, তো এই নির্দেশতন্ত্র কী জিনিস আমরা আজকে সেকেন্ড স্লাইডে বুঝে নেব নির্দেশতন্ত্র কী জিনিস। নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, আমরা যদি একটা পৃথিবীতে বসবাস করছি, ঠিক আছে, এই যে পৃথিবী, এটা একটা বসবাস করছি, এখানে আমরা আছি, আমরা এই ভারতীয় উপমহাদেশে আমি বসবাস করছি ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে যদি থাকি একটা মানুষ, আমি এখানে থাকছি। আচ্ছা, এই যে পৃথিবী, এই পৃথিবীটা তো ঘুরে চলেছে এবং তার সামনেই রয়েছে সূর্য। আমি যদি পৃথিবীতে থাকি দাঁড়িয়ে, তাহলে আমার কি মনে হচ্ছে আমি স্থির অবস্থায় আছি বা রেস্ট অবস্থায় আছি,
ঠিক আছে। কিন্তু আমি যদি সূর্যটাকে দেখি যে এটা পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। তাহলে কি ঘটছে? অ্যাকচুয়ালি আমাদের দেখে মনে হচ্ছে যে সূর্যটা গতিতে আছে এবং পৃথিবীটা স্থির আছে। তাহলে কি? এটাই হচ্ছে নির্দেশতন্ত্র। অর্থাৎ আমরা কোথায় আছি? আমরা একটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি। তো নন ইনার্শিয়াল ফ্রেমে কীরকম? আমরা যেখানে অবস্থান করছি সেখানে এই যে সূর্যটা, আমাদের দেখে মনে হচ্ছে সূর্যটা অ্যাকচুয়ালি হচ্ছে গতিপ্রাপ্ত। সূর্যটা এখানে ঘুরে আবার আসছে, আবার ঘুরছে, আবার এখানে থাকছে, এবং আমার মনে হচ্ছে যে পৃথিবীটা হচ্ছে স্থির। কিন্তু আসলে কি হচ্ছে? পৃথিবীটা গতিশীল, পৃথিবীতে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে এবং সূর্যটা স্থির। তো এর কারণ কি হচ্ছে? এর কারণই হচ্ছে যে নির্দেশতন্ত্রর যে প্রভাব। তো নির্দেশতন্ত্র কাকে বলে? যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতির বিচার বা বর্ণনা করা হয় তাকে বলা হয় নির্দেশতন্ত্র। আচ্ছা, আপনাদেরকে যেমন একটা উদাহরণ দিই। একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তুকে স্থির বলে যদি মনেও হয়, তাহলেও কিন্তু নির্দেশতন্ত্রের সাপেক্ষে ওই বস্তু গতিশীল বলে মনে হতে পারে। যেমন ধরে রাখুন, আমি একটা গাছকে ধরে রাখছি, আমি কিন্তু গাছটা স্থির বলে মনে হচ্ছে, ভূপৃষ্ঠ একটা গাছ। কিন্তু যদি আমি একটা গাড়িতে বসে আছি, তখন কি মনে হচ্ছে? গাছটা গতিশীল। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে সেই রকমই আমি পৃথিবীটাকে দেখে মনে হচ্ছে পৃথিবীটা স্থির এবং সূর্যটা গতিশীল, কিন্তু আসলে কি? সূর্যটা হচ্ছে স্থির এবং পৃথিবীটা গতিশীল। এবং বিভিন্ন নির্দেশতন্ত্রের সাপেক্ষে একটি বস্তুর বেগ বা ত্বরণ বিভিন্ন বলে মনে হতে পারে। সুতরাং এই মহাবিশ্বে চরম স্থিতিশীল বা চরম গতিশীল বস্তু পাওয়া সম্ভব নয়। যে কোনো বস্তুরই গতি এবং স্থিতি রয়েছে এবং সেগুলি সর্বদাই আপেক্ষিক। আচ্ছা, এরপর আমরা পড়ব হচ্ছে জড়ত্ব নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো জড়ত্ব নির্দেশতন্ত্র কি? জড়ত্ব নির্দেশতন্ত্র হচ্ছে 1 নম্বর, যেখানে আমাদের যে নিউটনের যে সূত্রগুলো রয়েছে, নিউটনস ফর্মুলা, সেই নিউটনস ফর্মুলাগুলো প্রযোজ্য হয়। সেরকম নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে এখন পড়ব হচ্ছে জড়ত্ব নির্দেশতন্ত্র। জড়ত্ব নির্দেশতন্ত্র কি? জড়ত্ব নির্দেশতন্ত্র হচ্ছে যেখানে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য হয়। 1 নম্বর পয়েন্ট, নিউটনের সূত্রগুলি প্রযোজ্য হতে হবে, সূত্রগুলি প্রযোজ্য হবে। 2 নম্বর কি? এই নির্দেশতন্ত্র চরম স্থির অথবা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হতে হবে। যেমন যদি কোনো আমি একটা সাধারণভাবে দাঁড়িয়ে থাকি, এরকম আমি দাঁড়িয়ে আছি, তাহলে এটা কি হবে? জড়ত্ব নির্দেশতন্ত্রের উদাহরণ। কিন্তু যদি আমি স্থির নেই, আমি চলছি এবং কখনো দৌড়াচ্ছি, কখনো কমছি, কখনো দৌড়াচ্ছি, কখনো কমছি, তাহলে যদি আমাকে কেউ দেখে, তাহলে সেটা কিন্তু জড়ত্ব নির্দেশতন্ত্রের উদাহরণ হবে না। আবার ধরে নেন একটা সমবেগে একটা গাড়িতে আমি বসে আছি, এরকম একটা গাড়ি আছে, সেখানে এই গাড়িতে আমি বসে আছি, আমি গাড়িটা চলছে, সেই গাড়িটাতে আমি চুপচাপ বসে আছি, তাহলে এটাও হবে একটা জড়ত্ব নির্দেশতন্ত্রের উদাহরণ। সমবেগে ভি গতি নিয়ে এটা যাচ্ছে, এর কোনো মন্দন বা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, মন্দন বা ত্বরণ ডিঅ্যাক্সিলারেশন নেই, তাহলেই এটা হবে জড়ত্ব নির্দেশতন্ত্র। 3 নাম্বার হচ্ছে জড়ত্ব নির্দেশতন্ত্রে ত্বরণ শূন্য হয়, যেটা আমি বললাম অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু 0। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে মহাবিশ্বে কোনো বাস্তব জড়ত্ব নির্দেশতন্ত্র নেই। আসলে মহাবিশ্বে যত আমরা পৃথিবী দেখছি, সূর্য দেখছি, সমস্ত কিছু ঘুরে চলেছে, তার জন্য জড়ত্ব নির্দেশতন্ত্র বলে কিছু নেই। আমরা কি করছি? আমরা সূর্যের চারিদিকে ঘুরছি, সূর্য একটা ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরছে, সেরকমভাবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কোনো না কোনো চারপাশে ঘুরে চলেছে, স্থির নেই। এরপর আমরা পড়ব সেটা হচ্ছে অজড়ত্ব নির্দেশতন্ত্র। তাহলে অজড়ত্ব নির্দেশতন্ত্র কি? অজড়ত্ব নির্দেশতন্ত্র বা নন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেম কী জিনিস আমরা সেটা এখন দেখে নিই। নন ইনার্শিয়াল ফ্রেম তো এখন আমরা করব হচ্ছে কি নন ইনার্শিয়াল ফ্রেম। তো এখন আমরা করব হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। হোয়াট ইজ নন ইনার্শিয়াল ফ্রেম? ফ্রেম অফ রেফারেন্স। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? সারা মহাবিশ্বে
যে ইনার্শিয়াল ফ্রেম রয়েছে সেটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এটি একটি ত্বরণশীল নির্দেশতন্ত্র। ত্বরণশীল নির্দেশতন্ত্র অর্থ কী? এটি যেরকম আমরা যেরকম এই যে সূর্যের চারিপাশে আমাদের পৃথিবী ঘুরে চলেছে, ঠিক আছে, এটা সূর্যের চারিপাশে আমাদের পৃথিবী ঘুরে চলেছে। তো আমরা কি উপবৃত্তাকার পথে ঘুরে চলি। যখন আমাদের এইখানে গতিবেগ হয় তখন আমাদের কি হয়, অনেক স্লো হয়ে যায়। যখন আমরা এখানে গতিবেগ হয় তখন কি হয়, অনেক বেশি, এখান থেকে এখানে আসতে অনেকটা টাইম লাগাচ্ছি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে যাত্রা পথটা আমাদের অনেকটাই বেশি, কিন্তু আমাদের এখানে টাইমটা কি লাগছে, সমান লাগছে। এটাই তো আমরা পড়েছিলাম কেপলারের সূত্রতে, তাই না? তো আমরা কখনো ত্বরণে রয়েছি, কখনো মন্দনে রয়েছি, এবং আমাদের যে গতিবেগ সেটা, আমাদের যে আহ্নিক গতি, সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভি গতিতে রয়েছে। তো এইটাকে একটা বলা যেতে পারে অজড়ত্রীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্রীয় নির্দেশতন্ত্র। আচ্ছা, আমি যত দিতে পারছি এগুলো শর্টে সারছি। আচ্ছা, এই নির্দেশতন্ত্রে কিন্তু সিউডো ফোর্স থাকে বা ছদ্মবল থাকে। সিউডো ফোর্স বা, আমি হয়তো স্পেলিংটা ভুল লিখেছি, PSEUDO, সিউডো ফোর্স থাকে, ঠিক আছে। যেরকম আমি কি দেখি, আমি যখন একটা, ধরে নেন আমি লিফটে দাঁড়িয়ে আছি, লিফটে যখন স্থির আছে তখন কিন্তু আমি কোনো ফোর্স পাচ্ছি না, আমি তখন শুধুমাত্র জি ফোর্স, মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আছে। কিন্তু যখনই আমি কি হয়, এই যে লিফটটা রয়েছে সেই লিফটে যখনই নিচে পড়তে থাকে, ধরুন আমি নিচে নামছি, তো নিচে যখন পড়তে থাকছি তখন জি ফোর্স রয়েছে, কিন্তু আমার কি হয়, আমি তখন মনে হয় যেন উপরে ভাসছি, ঠিক আছে, আমি শরীরটা হালকা ফিল হয়। কেন? কারণ আমার এই বিপরীতে যে ফোর্সটা হচ্ছে সেটা কি হচ্ছে, এক ধরনের ফোর্স, সেটা হচ্ছে সিউডো ফোর্স। সেই সিউডো ফোর্সটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। আমরা যখন আরও দেখতে যাব তখন আমরা সিউডো ফোর্স ক্যালকুলেট করব, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে বস্তুর সরণ। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট বা সরণ? সরণ কি? সরণ হচ্ছে অন্য কিছুই নয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। যেমন এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই পথ দিয়ে গিয়ে 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 এইখানে দাঁড়ালো। তাহলে এই যে বস্তুটা, সেই বস্তুটা এখানে গিয়ে দাঁড়ালো, একতরতার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই যে, কিন্তু আমি যদি ডিস্টেন্সটাকে অ্যাড করি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হবে কি, এটা হবে, ধরে নিলাম ডি ডিস্টেন্স, তাহলে এটা হবে তার সরণ। আর অতিক্রান্ত পথ কি? অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ হচ্ছে এই যে পুরো দূরত্বটা গেল, সেটা হচ্ছে অতিক্রান্ত পথ, এটা হতে পারে এল, ঠিক আছে। এবার আমরা নেক্সট পড়ব, সেটা হচ্ছে বেগ। আচ্ছা, এটা ধরে নেন বেগ কি জিনিস, বেগ, হোয়াট ইজ বেগ অর ভেলোসিটি? বেগ বা ভেলোসিটি হচ্ছে সরণ, আমি ধরে নিলাম সরণ হচ্ছে এস, আর অতিক্রান্ত পথ আমি ধরে নিলাম এল। আচ্ছা, বেগ এবং দ্রুতি এর মধ্যে একটা পার্থক্য আছে। এখন আমি প্রথমে বেগ পড়াচ্ছি, আমরা এটাকে কখনোই কিন্তু গুলিয়ে ফেলবেন না দ্রুতির সাথে, দ্রুতি কিন্তু আলাদা, বেগ আলাদা। আচ্ছা, তাহলে বেগ হচ্ছে কি, সরণ বাই সময়। আমার এই যে ডি ডিস্টেন্স, সেই ডি ডিস্টেন্সটা, বা এই যে আমি সরি এটা ডি ডিস্টেন্স ধরেছি, সো আমি এটা ডি ধরছি সব জায়গাতে, তাহলে এই ডি ডিস্টেন্সটা আমার কতক্ষণে টি টাইমে অতিক্রম করলো। ডি হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। তাহলে বেগ ভি সমান হবে হচ্ছে ডি বাই টি, ঠিক আছে। এবং অন্যদিকে দ্রুতি, দ্রুতি কী জিনিস? দ্রুতিও হচ্ছে অনেকটাই সেম কিন্তু একটু আলাদা। দ্রুতি হচ্ছে, দ্রুতি বা স্পিড, স্পিড আমি এটাকে ধরলাম এস দিয়ে ডিনোট করি, তাহলে এটা হবে এল, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এল বাই টি, এটা হচ্ছে দ্রুতি। এটা কিন্তু আমাদেরকে শিওরলি মনে রাখতে হবে, দ্রুতি এবং গতির কিন্তু আলাদা, ঠিক আছে।
আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা পড়ব হচ্ছে, আচ্ছা যেরকম আমরা দ্রুতি পড়লাম, বেগ পড়লাম, সমস্ত কিছু পড়লাম, এবারে ধরে নেন হচ্ছে যদি ভি সমান কী লিখছি আমি, ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম, টোটাল টাইম। ঠিক আছে, এই ডি বাই টিটাকে আমি এরকমভাবে বলতে পারি যে যদি আমরা তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নির্ধারণ করতে চাই, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি VI ধরছি, তাহলে কি হবে, তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করে দেবো, এটা ডিডিটি বাই, মানে ডিটি হচ্ছে খুব কম সময়ে, আমার লেখার খুবই খারাপ হয়ে গেছে, তো আমাকে একটু মাফ করবেন। খুব কম সময়ে যদি আমরা কোনো একটা ডিস্টেন্স যাচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এবার তাৎক্ষণিক বেগ পেলাম। এবারে এভারেজ ভেলোসিটি হচ্ছে কোনো বস্তুর মোট সরণ বাই মোট সময়। যদি কোনো একটা বস্তু এখানে ছিল, কোনো একটা বস্তু বি জায়গায় গেল, এ জায়গা থেকে যদি বি জায়গায় যায়, তাহলে যদি ডি ডিস্টেন্স অতিক্রম করে টি সময়ে, তাহলে বস্তুর এভারেজ ভেলোসিটি হবে ডি বাই টি। বোঝা গেল? আচ্ছা, এই যে এ বি বাই টি, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এবার আমরা এটা হলো আমাদের বেগের সমস্ত ডিটেলস। এবার আমরা দ্রুতিগুলো নিয়ে জেনে নিই একটু ডিটেলসে। আচ্ছা, যদি দ্রুতি সমান কি বলেছিলাম, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়, তাহলে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি হবে, টোটাল যে ডিস্টেন্স তার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে আমরা পড়ে নেব ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে টোটাল যে লেন্থ বা টোটাল যে অতিক্রান্ত পথ তার ডেরিভেটিভ। আচ্ছা, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় হয়ে যাবে তাহলে কি অ্যাভারেজ স্পিড। আমি ধরে নিলাম কোনো একটা বস্তু এরকম এ থেকে প্রথমে বিতে গেছে, তারপর সেখান থেকে সিতে গেছে, তারপর সেখান থেকে ডিতে গেছে, তাহলে টোটাল এ বি, বি সি, সি ডি, আমি ধরে নিলাম এই পথটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে এল বাই টোটাল টাইম হচ্ছে টি, এটা হচ্ছে কি অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। আচ্ছা, তাহলে আমরা এগুলো জেনে নিলাম। এইবার আমরা নেক্সট চলে যাব নেক্সট স্লাইডে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই আমরা কী ধরনের একটা বস্তু কল্পনা করছি। তারপর সেই বস্তুটাকে আমি চেষ্টা করব যে কিভাবে ওই বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার ভিত্তিতে বস্তুর গড় বেগ, অতিক্রান্ত দূরত্ব সব কিছু নির্ধারণ করব। ঠিক আছে, তো আমি প্রথমে একটা ইনার্শিয়াল ফ্রেম, একটা নন ইনার্শিয়াল ফ্রেম এঁকে নিই। আচ্ছা, এইটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটা একটা বস্তু এখানে ছিল, এই বস্তুটা কিছুক্ষণ পর এই এতে গেল, এতে থেকে আবার কিছুক্ষণ পর বিতে গেল। ঠিক আছে, এটা আমি ধরলাম। তাহলে এর যেখানে ইনিশিয়েট হয়েছিল সেখানে ধরে নিলাম ও, এবং লাস্ট রয়েছে কোথায়, আমি ধরে নিলাম বি পজিশনে, এ পজিশন দেন বি পজিশন। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে তার সরণ, আর এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব টোটাল। আমি ধরে নিলাম ও এ ইকুয়াল টু ধরে নিই হচ্ছে ও এ ইকুয়াল টু 4 কিলোমিটার, 3 কিলোমিটার ধরে নিই, ও এ ইজিক্যালস টু 3 মিটারে ধরছি, আর এ বি ইজিক্যালস টু ধরছি হচ্ছে 4 মিটার। আচ্ছা, এবার আপনারা বলুন, প্রথমে আমি বস্তুটার সরণ জিজ্ঞেস করি, বস্তুটার সরণ কী হবে, দুই টোটাল সরণ ধরে নিলাম এস, তাহলে বস্তুটার সরণ হবে
পিথাগোরাসের সূত্র 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মিটার, অর্থাৎ 9 প্লাস 16 ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা, তারপর কি? তারপর আমি নির্ধারণ করি অতিক্রান্ত দূরত্ব টোটাল। এটা ছিল হচ্ছে আমি ধরে নিলাম 3 মিটার, আর এটা হচ্ছে 4 মিটার। তাহলে টোটাল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব L ইজিক্যালস টু 3 + 4 মিটার, মানে 7 মিটার। 3 নাম্বার হচ্ছে টোটাল যদি বলি তাহলে যদি বস্তুর বেগ নির্ধারণ করি, ঠিক আছে? তাহলে প্রথম যে বস্তুটা গেছিলো সেটুকু বস্তুটির বেগ কত ছিল? আমি ধরে নিলাম বস্তুটা গেছে হচ্ছে 3 মিটার 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে গেছে 3 মিটার, ঠিক আছে? তাহলে প্রথম v1 ইজিক্যালস টু হবে 3/3 মিটার পার সেকেন্ড, মানে 1 মিটার পার সেকেন্ড। আর এখানে ধরে নিলাম এটা গেছে হচ্ছে 4 সেকেন্ডে গেছে, ঠিক আছে? তাহলে v2 সমান হচ্ছে 4/4 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার তাহলে আমি দুটো আলাদা আলাদা করে বেগের মান নির্ধারণ করলাম। আচ্ছা, এবার আমি যদি বলি তাহলে এই যে আচ্ছা, এবার আমরা নির্ধারণ করব হচ্ছে বেগের মান কি হবে? আমি ধরে নিলাম হচ্ছে স্বাভাবিকভাবে এটা হচ্ছে এইটুকু, এই যে 3 মিটার গেছে ওটা হচ্ছে 3 সেকেন্ডে, 4 মিটার গেছে 4 সেকেন্ডে, এবং তাহলে আমার টোটাল সরণ ছিল কত? টোটাল সরণ ছিল হচ্ছে আমার, আমি ধরি হচ্ছে ভি, তাহলে টোটাল সরণ ছিল হচ্ছে আমার কত? 4 মিটার, 4 মিটার 3 মিটার 5 মিটার ছিল হচ্ছে টোটাল সরণ। আর কতক্ষণে গেছে? 3 সেকেন্ডে আর 4 সেকেন্ড, টোটাল 7 সেকেন্ডে গেছে। তাহলে আমার গতিবেগ হচ্ছে 5/7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করি যে এবি পথে কত গতিবেগ ছিল, যে আমি 4 সেকেন্ডে গেছি 4 মিটার, তাহলে এবি পথে গতিবেগ ছিল হচ্ছে ভেলোসিটি এবি সমান হয়ে যাবে 4 মিটার/4 সেকেন্ড, মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি মোট বস্তুটির গড় বেগ কত ছিল, বস্তুটির গড় বেগ ছিল হচ্ছে কত? মোট সরণ মানে হচ্ছে এখানে এই যে এটা 5/7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি বস্তুটির গড় দ্রুতি কত ছিল, তাহলে টোটাল অতিক্রান্ত পথ কত? 4 + 3/3 + 4 মানে 7 মিটার/7 সেকেন্ড, মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ছিল হচ্ছে গড় দ্রুতি। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে করে নেব হচ্ছে ত্বরণ, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন। আচ্ছা, এটা আমি আগের স্লাইডেই করে নিই অ্যাক্সিলারেশনটা বা ত্বরণ। আপনাদেরকে সকলকে অনুরোধ যে এটা থেকে যেন আপনারা একটা নিজস্ব নোটস বানিয়ে নেন। আচ্ছা, ত্বরণ বা অ্যাক্সিলারেশন কী হবে? অ্যাক্সিলারেশন ভেক্টর না স্কেলার? অ্যাক্সিলারেশন হচ্ছে ভেক্টর, ঠিক আছে? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিডিটি অফ ভি, মানে বস্তুর বেগের ডেরিভেটিভ হচ্ছে অ্যাক্সিলারেশন, বা আমি বলতে পারি d2s dt2 ডবল ডেরিভেটিভ অফ সরণ, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর বেগ। ত্বরণ, এটাকে মন্দন কখন বলবো? যদি বস্তুর বেগ কমতে থাকে সময়ের সাথে সাথে, তাহলে এটাকে বলবো মন্দন, আর যদি বস্তুর বেগ বাড়তে থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে ত্বরণ। ক্লিয়ার হলো? নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে আমরা এবারে বস্তুর যে সরণ এবং বেগের লেখচিত্র, সরণ এবং সময়ের লেখচিত্র মাধ্যমে নির্ধারণ করব যে কোনটা হচ্ছে বস্তুর বেগ, কোনটা বস্তুর সরণ, কীভাবে নির্ধারণ করব তার যে তো শুরু করা যাক। তো তারপর হচ্ছে সরণ, সময়, লেখচিত্র। আচ্ছা, সরণ সময় লেখচিত্র, একটি লেখচিত্র আঁকি।
এটা হচ্ছে ধরে নাও হচ্ছে স্মরণ, এটা হচ্ছে সময়। তাহলে যদি কোনো একটা বস্তুর স্মরণ বাড়তে থাকছে সময়ের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তাহলে আমি যদি এই বস্তুটার এই যে স্মরণ, এটাতে আমি একটা ভালো করে আঁকি, স্লোপ আঁকলাম, ঠিক আছে। তারপর আমি যে স্লোপটাকে যুক্ত করি তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি পেয়ে যাব থিটা। আর ট্যান থিটা সমান কি হবে, এটা ধরে নিলাম হচ্ছে ডেল্টা এস, এটা ধরে নিলাম হচ্ছে ডেল্টা টি। এই যে এতটা, এটা হচ্ছে ডেল্টা টি ধরে নিলাম, আর এটা হচ্ছে ডেল্টা এস ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে ডেল্টা এস বাই ডেল্টা টি। ওকে, এইবার এই যে ডেল্টা এস এর ডেল্টা টি যদি আমি এর লিমিট করি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, যদি একদম ক্ষুদ্রতম সময়ের মধ্যে যদি আমি এই যাত্রাপথটা অতিক্রম করছি, তাহলে আমি কি পেয়ে যাব, ডিএস ডিটি। তাহলে এটাই কি হয়েছে, এটাই আমি বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মনে আছে, তাৎক্ষণিক বেগ। তো এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ, এটাই হলো তাৎক্ষণিক বেগ। এটাকে আমি একটু করে দিই, ঠিক আছে। আচ্ছা, এটাকেও করে দিই। যখন আছে তখন কেন ব্যবহার করবো না, তাই না? আচ্ছা, এইবার আমরা এই যে বস্তুর বেগ নির্ধারণ করলাম, তাহলে আমরা কি পেলাম, এই যে সময়ের লেখচিত্রটাতে এটাতে পেলাম। এবার এই যে নতি স্লোপ, এটা তাহলে হচ্ছে বস্তুর বেগ। আর যদি সেই স্লোপটা খুব কম সময়ের মধ্যে হয় তাহলে কি হবে, সেটা হয়ে যাবে বস্তুর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বোঝা গেল? এবার আমরা নেক্সট যেটা পড়ব সেটা পড়ব হচ্ছে নেক্সট ডেতে। আমি কিন্তু আরও ডিটেলসে, আরও ভালোভাবে বেগ সময় লেখচিত্র এবং সমস্ত যে অঙ্কগুলো রয়েছে, যে সূত্রগুলো রয়েছে, কি সূত্র রয়েছে, ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ প্লাস 2s, স্কোয়ার প্লাস 2s, সমস্ত সূত্রগুলো আলোচনা করবো ভালোভাবে। এটা জাস্ট একটা ডেমো ক্লাস ছিল, খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করা হলো। এবার তোমাদের কোথায় কি অসুবিধা রয়েছে সেগুলো আমাদেরকে কমেন্টে বলবে, তাহলে আমরা ভালোভাবে আরও আলোচনা করার সুযোগ পাবো। সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। তোমরা এটাকে বোঝো এবং আমাকে আরও কি বেটার করতে হবে সেটা বলো, তাহলে আরও ভালো হয়। আমি চেষ্টা করব যে এর থেকে আরও শর্টে সমস্তগুলো তাড়াতাড়িভাবে কভার করার, যাতে সময় নষ্ট না হয়। খুব বেশি দিন নেই আমাদের কাছে, আর বেশি দিন আছে বলতে মাত্র 80 দিন। যদি পরীক্ষা হচ্ছে তাহলে 80 দিনের মধ্যে এই কোর্সটাকে শেষ করতে হচ্ছে। তো তাড়াতাড়ি যেন তোমরা এই কোর্সটা শেষ করতে পারো তার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে। চলো আজকে আমি এখানেই রাখছি, টাটা।